ইন্দো প্যাসিফিক অঞ্চলে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তাইওয়ানকে ঘিরে চলমান মহড়ার মধ্যেই চীনের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি নৌ চলাচল নয়, বরং বেইজিংয়ের কৌশলগত বার্তা বহন করছে এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের এই বিমানবাহী রণতরী প্রণালী অতিক্রম করে পরে হাইনান দ্বীপের নৌঘাঁটিতে ফিরে যায়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল ফুজিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন তাইওয়ান 5 দিনব্যাপী একটি সামরিক প্রস্তুতি মহড়া চালাচ্ছিল। এই মহড়ার লক্ষ্য ছিল সম্ভাব্য আকস্মিক হামলার ক্ষেত্রে কত দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায় সেই সক্ষমতা যাচাই করা। অন্যদিকে বেইজিং বরাবরের মতোই এই মহড়ার সমালোচনা করছে। আলোচনার কেন্দ্রে থাকা ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম সুপার ক্যারিয়ার। এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে ভারী যুদ্ধবিমান, উন্নত ড্রোন এবং আরও সক্ষম যুদ্ধবিমান দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে তাইওয়ান প্রণালীতে এই উপস্থিতির মাধ্যমে বেইজিং আবারও জানিয়ে দিতে চাইছে যে তাইওয়ান ইস্যুতে তারা তাদের অবস্থান থেকে সরে আসছে না। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যেও নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে চীন। এখন প্রশ্ন একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল নিয়মিত সামরিক তৎপরতা, নাকি এটি ভবিষ্যতের আরও বড় কৌশলগত উত্তেজনার পূর্বাভাস? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনও প্রকাশ্যে আসেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী তাদের ভূখণ্ডে সংঘটিত মার্কিন হামলার প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটিকে তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ইস্যুর প্রেক্ষাপটেই তাদের আগের সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। ইরানের কর্মকর্তারা দাবি করছেন, এই কৌশলগত জলপথে নিরাপত্তা ও চলাচলের বিষয়ে তাদের নির্দেশনা উপেক্ষা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় হরমুজকে ঘিরে যে কোনো উত্তেজনাই আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়েও ভিন্নমুখী অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষ এখনও কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ইরানকে সতর্কবার্তা দিয়েছে। জবাবে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও কঠোর বক্তব্য দিয়েছেন। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি বার্তায় উত্তেজনা আরও বেড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি নতুন সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘটনাই শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই কৌশলগত জলপথে নতুন একটি নৌ করিডর চালুর উদ্যোগকে কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে যে কোনো নতুন নৌপথ বা চলাচলের ক্ষেত্রে তাদের সঙ্গে সমন্বয় থাকা জরুরি।
এই ঘোষণা এমন সময় এলো যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছিল, তবে নতুন এই সতর্ক বার্তার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন হরমুজ প্রণালীর প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং এই জলপথের নিরাপত্তা ও পরিচালনায় ইরানের ভূমিকাই নির্ধারক। বিশ্বের সামুদ্রিক তেল পরিবহনের একটি বড় অংশ এই সংকীর্ণ প্রণালী দিয়েই অতিক্রম করে। সৌদি আরব, ইরাক, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায় এই রুট ব্যবহার করেই। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী শুধু একটি নৌপথ নয়, এটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দু। তাই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে এই নতুন টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছে পুরো বিশ্ব। 1962 সালের অক্টোবর মানব সভ্যতা এমন এক সংকটের মুখোমুখি হয়েছিল যখন একটি ভুল সিদ্ধান্তই পৃথিবীকে ঠেলে দিতে পারত একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের দিকে। ইতিহাসে যা পরিচিত কিউবান ক্ষেপণাস্ত্র সংকট নামে। সংকটের সূচনা হয় যখন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে। যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে এই মোতায়েনের খবর প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্ট জন এফ কেনেডি সর্বোচ্চ সতর্কতা জারি করেন। মার্কিন সামরিক বাহিনী দ্রুত যুদ্ধ প্রস্তুতিতে নেমে পড়ে এবং স্ট্র্যাটেজিক এয়ার কমান্ডকে উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রাখা হয়। 26 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত প্রায় এক মাস মার্কিন B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমানগুলোকে নজিরবিহীন প্রস্তুতিতে রাখা হয়। বহরের একটি অংশ সারাক্ষণ আকাশে টহল দিচ্ছিল, আর বাকিগুলোকে মাত্র 15 মিনিটের নোটিশে উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিদিন গড়ে 65টি পারমাণবিক অস্ত্রবাহী B-52 আকাশে অবস্থান করত। এই বিশাল অভিযান সচল রাখতে প্রতিদিন শতাধিক KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আকাশেই জ্বালানি সরবরাহ করত। পুরো সংকটকালে হাজার হাজার সামরিক সদস্য দিনরাত প্রস্তুত ছিলেন, কারণ যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কাই তখন বাস্তব হয়ে উঠেছিল। ইতিহাসবিদদের মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই ছিল একমাত্র সময় যখন এত বড় পরিসরে B-52 বহরকে পারমাণবিক যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছিল। অবশেষে 21 নভেম্বর সংকট প্রশমিত হলে সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয় এবং যুদ্ধের আশঙ্কাও ধীরে ধীরে দূর হয়। কিন্তু সেই কয়েক সপ্তাহ আজও ইতিহাসের এক কঠিন শিক্ষা হয়ে আছে, কারণ বিশ্ব তখন পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়েছিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পর এবার নতুন আলোচনায় উঠে এসেছে চীনের ভূমিকা। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি উদ্যোগের পর যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনে সক্রিয় হতে চাইছে বেইজিং। বিশ্লেষকদের মতে এটি শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশও হতে পারে। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের প্রতি অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই আগ্রহের পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে বেইজিং, আর সেই সরবরাহে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য। তাই ইরানের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হলে চীনের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সফট পাওয়ার বাড়ানোর কৌশলও অনুসরণ করছে চীন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এই পথ মোটেও সহজ নয়। একদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয়
দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা, দুই দিকই সামলাতে হচ্ছে বেইজিংকে। পর্যবেক্ষকদের মতে এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা ভবিষ্যতে চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে চীন চায় সম্ভাব্য শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা হোক। এখন প্রশ্ন একটাই, ইরানের পুনর্গঠনে চীনের এই উদ্যোগ কি মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার পথ খুলে দেবে, নাকি এটি যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করবে? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, ইরানকে ঘিরে বিশ্ব শক্তিগুলোর নতুন কূটনৈতিক হিসাব নিকাশ আগামী দিনের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিললেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগের পরও সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে ওয়াশিংটনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা চলছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির কৌশল পুনর্বিন্যাস করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হতে পারে, পাশাপাশি উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন উপস্থিতির ধরনেও পরিবর্তন আসতে পারে। অন্যদিকে সাম্প্রতিক জনমত জরিপের বরাত দিয়ে দাবি করা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক ইরানকে ঘিরে পরিচালিত সামরিক অভিযানের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন। একই সঙ্গে অনেকের মধ্যেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কূটনৈতিক মহলে অনিশ্চয়তা কাটেনি। পর্যবেক্ষকদের মতে যে কোনো সময় নতুন উত্তেজনা দেখা দিতে পারে, বিশেষ করে যদি পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা বা হরমুজ প্রণালীকে ঘিরে মতবিরোধ আবারও তীব্র হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে, নাকি এটি কেবল পরবর্তী সংঘাতের আগে একটি সাময়িক বিরতি? উত্তর এখনও সময়ের হাতেই। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত বাস্তবতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ভূরাজনীতির ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইরানের আকাশে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার দাবি ঘিরে নতুন করে আলোচনায় সরব আন্তর্জাতিক সামরিক মহল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে একটি অভিযানের সময় এক মার্কিন যুদ্ধবিমানের পাইলট আকাশে এমন এক অস্বাভাবিক ড্রোন বিন্যাস দেখেছেন যা প্রচলিত যুদ্ধ প্রযুক্তির ধারণাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। পাইলটের দাবি, অসংখ্য ড্রোন এমন নিখুঁত সমন্বয়ে উড়ছিল যে দূর থেকে সেগুলো দেখতে বিশাল এক জেলিফিশের মতো মনে হচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী প্রতিটি ড্রোন আলাদা হলেও তারা এমনভাবে চলাচল করছিল যেন একটি একক সত্তা আকাশে ভেসে বেড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার কিছুক্ষণ পরেই মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইজেক্ট করার আগে পাইলট রেডিও বার্তায় জানান চারপাশের আকাশ ড্রোনে ভরে গেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরে উদ্ধার হওয়ার পরও তিনি একই বক্তব্যে অটল ছিলেন বলে দাবি করা হয়। তবে এই ঘটনার সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা মনে করছেন যুদ্ধের চাপ বা দুর্ঘটনার অভিঘাতের কারণে পাইলট বিভ্রমে ভুগে থাকতে পারেন, তাই তার বর্ণনাকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার আগে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ বলছেন যদি এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি হতে পারে উন্নত ড্রোন সোয়ার্ম প্রযুক্তির নতুন উদাহরণ। এমন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অসংখ্য ড্রোন একসঙ্গে সমন্বিতভাবে অভিযান চালাতে পারে, যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনতে সক্ষম। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তবে এই রহস্যময় ঘটনার সঙ্গে সেই প্রযুক্তির সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাইলটের দেখা সেই জেলিফিশ কি সত্যি নতুন প্রজন্মের কোনো ড্রোন প্রযুক্তির ইঙ্গিত, নাকি যুদ্ধক্ষেত্রের চরম চাপের মধ্যে তৈরি হওয়া এক বিভ্রম? উত্তর এখনো অজানা। তবে এই দাবি বিশ্বজুড়ে ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ এবং আধুনিক সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের হাতে কি লুকিয়ে আছে এমন কিছু যা নিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের? বছরের পর বছর বিমান হামলা, শত শত কোটি ডলারের সামরিক অভিযান, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, কিন্তু তারপরও একটি জিনিসের নাগাল পায়নি ওয়াশিংটন। সেটি হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যে ইউরেনিয়াম নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। কারণ অনেক বিশ্লেষকের মতে এই মজুদ থেকেই তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক অস্ত্র। আর সেই কারণেই শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক লড়াই। প্রশ্ন হলো, ইরান আসলে কোথায় লুকিয়ে রেখেছে সেই ইউরেনিয়াম, আর কেন সেটি উদ্ধার করতে গিয়েও পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? বিষয়টি শুরু হয় একাধিক সামরিক অভিযানের পর। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামলার পরও ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে ওই ইউরেনিয়ামের একটি অংশ এমন গভীরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাও পৌঁছাতে পারবে না। আর এখানেই শুরু হয়েছে আমেরিকার বড় দুশ্চিন্তা। কারণ সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি, কারণ ঝুঁকি ছিল অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ ক্ষতিগ্রস্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে। ফলে সামরিক বিকল্প থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে ওয়াশিংটন। এখন তাদের প্রধান ভরসা কূটনীতি। বিভিন্ন প্রস্তাব এবং চাপের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে, কিন্তু তেহরান এখনও অনড়। আর সেই কারণেই রহস্য আরও গভীর হচ্ছে। ধারণা করা হচ্ছে ইস্পাহানের কাছে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে মজুদ রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ, যে স্থাপনাটি একটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই গভীরে যে বাংকার বাস্টার বোমাও সেখানে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। গত কয়েক বছরে এই এলাকায় একাধিক হামলা হয়েছে। সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংস করা হয়েছে, কিছু জায়গা মাটি চাপা দেওয়া হয়েছে, তবুও রহস্যের সমাধান হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নাতাঞ্জ, ইরানের অন্যতম বড় সমৃদ্ধ কেন্দ্র। সেখানেও হয়েছে ব্যাপক হামলা, কিন্তু হামলার পর ইউরেনিয়ামের কি হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তারপর আসে ফোর্দো, যেটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি মনে করা হয়। সেখানে হামলার পরও ইরান নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিছু এলাকায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ হামলা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা অন্য জায়গায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরিচিত স্থাপনাগুলোর বাইরেও গোপন স্থানে ইউরেনিয়াম সরিয়ে রেখেছে, যে স্থানগুলোর অস্তিত্বই হয়তো বাইরের বিশ্বের জানা নেই। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। কারণ তখন শুধু বোমা বা সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব হবে না। তেহরানের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না। এখন প্রশ্ন একটাই, ইরানের ইউরেনিয়াম কি সত্যি আমেরিকার নাগালের বাইরে, নাকি চলছে এমন কোনো গোপন খেলা যার পুরো চিত্র এখনো বিশ্ব দেখতে পায়নি?
কারণ যতদিন এই রহস্যের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলে থাকবে নতুন এক পারমাণবিক সংকটের ছায়া। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে, নাকি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কূটনৈতিক বৈঠকের দিকে এগোচ্ছে বিশ্ব? কারণ যে মানুষটি একসময় ইরানকে কঠোর হুমকি দিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দিকে। আর এই ঘোষণাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন একটি মন্তব্য করেন যা অনেককেই অবাক করে দিয়েছে। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করতে তিনি প্রস্তুত। শুধু তাই নয়, এমন একটি বৈঠককে তিনি নিজের জন্য সম্মানের বিষয় বলেও উল্লেখ করেছেন। কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক, কারণ ট্রাম্পের কূটনৈতিক হাসির আড়ালে লুকিয়েছিল কঠোর বার্তা। একই বক্তব্যে তিনি ইরানকে সতর্ক করে দেন, শান্তি আলোচনা চলছে ঠিকই, কিন্তু যুদ্ধের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যদি কোনো ইরানি হামলায় একজন আমেরিকান সেনাও নিহত হয়, তাহলে মুহূর্তেই শেষ হয়ে যাবে সব আলোচনা, ভেঙে পড়বে যুদ্ধবিরতির আশা, আর মধ্যপ্রাচ্য আবার ডুবে যাবে সংঘাতের আগুনে। এই হুমকির পেছনেও রয়েছে এক রক্তাক্ত ইতিহাস, যে ইতিহাস এখনও ভুলতে পারেনি তেহরান। ট্রাম্প নিজেই সেই প্রসঙ্গ সামনে আনেন। তিনি স্বীকার করেন, অতীতের মার্কিন সামরিক অভিযানে মোস্তফা খামেনির পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছিলেন, ফলে আমেরিকার প্রতি তার ক্ষোভ থাকাটা স্বাভাবিক। ট্রাম্প মজার ছলেই বলেন, তিনি হয়তো খামেনির সবচেয়ে প্রিয় ব্যক্তিদের তালিকায় নেই, তবুও একজন নেতা হিসেবে আলোচনার টেবিলে বসতে তিনি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সেই টেবিলে বসবে? কারণ দুই দেশের বিরোধ এখনও গভীর, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে। ওয়াশিংটন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিক, কিন্তু তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের যুক্তি, এটি করলে দেশ নিরাপত্তাহীন হয়ে পড়বে, তাই কোনো অবস্থাতেই ইউরেনিয়াম বাইরে পাঠানো হবে না। অন্যদিকে ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন আমেরিকার কড়া নজরদারিতে রয়েছে। স্যাটেলাইট থেকে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী, বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথ, যেখানে সামান্য উত্তেজনাও পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তার দাবি, মার্কিন নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো ইতোমধ্যে এলাকায় সক্রিয় হয়েছে। অর্থাৎ একদিকে চলছে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতিও থেমে নেই। এমন দ্বিমুখী অবস্থানই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ট্রাম্প কি সত্যি শান্তি চান, নাকি এটি নতুন কোনো কৌশল? বিশ্লেষকদের একাংশ বলছেন, দীর্ঘ যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য বড় ঝুঁকি। তেলের দাম বেড়ে গেলে রাজনৈতিক চাপও বাড়বে, তাই সংঘাতের বদলে আলোচনার পথ খোলা রাখতে চাইছেন ট্রাম্প। তবে বাস্তবতা হলো, ইরান এবং আমেরিকার মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট, আর সেই দেয়াল ভাঙা মোটেও সহজ হবে না। এখন পুরো বিশ্বের নজর তেহরান ও ওয়াশিংটনের দিকে, কারণ আগামী কয়েক সপ্তাহেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে যাবে। টেবিলে বসবেন ট্রাম্প ও মোস্তফা খামেনি, নাকি আবারও শুরু হবে নতুন সংঘাত? সেই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে কি নতুন কোনো জোট গড়ে উঠছে, নাকি শুরু হতে যাচ্ছে ক্ষমতার নতুন খেলা? দীর্ঘ 7 বছর পর একটি সফর ঘিরে এখন উত্তেজনায় টগবগ করছে পুরো বিশ্ব। কারণ উত্তর কোরিয়ায় যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর সময়টা মোটেও সাধারণ নয়।
মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ের একই টেবিলে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এরপরই হঠাৎ পিয়ংইয়ং সফরের সিদ্ধান্ত। কিন্তু কেন? কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের এই বৈঠকের পিছনে আসলে কি রয়েছে? বাহ্যিকভাবে দেখলে মনে হয় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া একই শিবিরের অংশ, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সেই সমীকরণকে বদলে দিয়েছে। রাশিয়ার পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়া সেনা সহায়তা দিয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের দাবি। শুধু তাই নয়, গত বছর পুতিনের সফরে দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। এরপর থেকেই মস্কো আর পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। আর ঠিক সেখানেই শুরু হয় বেইজিংয়ের অস্বস্তি। কারণ উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব যত বাড়ছে, চীনের প্রভাব ততটাই চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক বিশ্লেষকের মতে শি জিনপিং এবার কিমকে মনে করিয়ে দিতে চাইবেন একটি বিষয়: উত্তর কোরিয়ার প্রকৃত অর্থনৈতিক লাইফলাইন এখনো চীন, মস্কো নয়। তবে এখানেই শেষ নয়, আরও একটি বড় কারণ রয়েছে। সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক পরিকল্পনা। প্রথম মেয়াদে ট্রাম্প 3 বার কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু পারমাণবিক আলোচনার কোনো সমাধান হয়নি। এখন আবার সেই আলোচনা শুরু করার আগ্রহ দেখাচ্ছে হোয়াইট হাউস। কিন্তু কিম জং উনও নিজের অবস্থানে অনড়। তিনি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ অব্যাহত থাকলে কোনো আলোচনায় বসবেন না। বরং সাম্প্রতিক সময়ে তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে ট্রাম্প, অন্যদিকে পুতিন, আর মাঝখানে দাঁড়িয়ে শি জিনপিং। এখানেই শুরু হচ্ছে নতুন ভূ রাজনৈতিক খেলা। কারণ উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার এখনও চীন। কিন্তু কিমের পারমাণবিক কর্মসূচি যত বাড়ছে, ততই অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি, যা চীনের নিরাপত্তা হিসেবেও উদ্বেগের বিষয়। আরও একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সফরটি হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব চুক্তির 65 বছর পূর্তির সময়। যে চুক্তিতে স্পষ্ট বলা আছে, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দেবে। অর্থাৎ এটি শুধু সৌজন্য সফর নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বার্তাও। অনেকে মনে করছেন শি জিনপিং নিজেকে আবারও বিশ্ব রাজনীতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যিনি একদিকে কিমের সঙ্গে কথা বলতে পারেন, অন্যদিকে ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেন। কিন্তু বড় প্রশ্ন হলো, কিম জং উন কি আবার বেইজিংয়ের দিকে ঝুঁকবেন, নাকি পুতিনের সঙ্গে আরও গভীর জোট গড়বেন? আর যদি ট্রাম্প সত্যি নতুন আলোচনা শুরু করে, তাহলে সেই আলোচনার কেন্দ্রে কি থাকবেন শি জিনপিং, নাকি উত্তর কোরিয়া পুরো খেলাটাই বদলে দেবে? এখন বিশ্বের নজর এক জায়গায়, পিয়ংইয়ং। কারণ সেখানেই হয়তো নির্ধারিত হবে এশিয়ার আগামী ভূ রাজনৈতিক সমীকরণ। আর এই সফরের ফলাফল বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। দক্ষিণ চীন সাগরের গভীরে নীরবে কি শুরু হয়ে গেছে নতুন এক যুদ্ধ? এমন এক যুদ্ধ যার শব্দ শোনা যাবে না, দেখাও যাবে না, কিন্তু যার প্রভাব কাঁপিয়ে দিতে পারে পুরো পৃথিবীকে। কারণ চীন এবার পানিতে নামিয়েছে এমন একটি অস্ত্র যা দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীনের নতুন প্রজন্মের এক রহস্যময় সাবমেরিন। আর এই সাবমেরিনকে ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেননা এটি কোনো সাধারণ সাবমেরিন নয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এতে নেই প্রচলিত সাবমেরিনের বিশাল টাওয়ার বা মাস্তুল। ফলে দূর থেকে এটি শনাক্ত করা আরও কঠিন। এ কারণেই সামরিক বিশ্লেষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে কেন্দ্র করে উত্তপ্ত চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে দুই পরাশক্তির সংঘাতই নতুন নয়, কিন্তু এবার সেই প্রতিযোগিতা নতুন মোড় নিয়েছে। কারণ বেইজিং বুঝতে পেরেছে, সরাসরি যুদ্ধের আগে তথ্য আর যোগাযোগ নিয়ন্ত্রণই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর সেই লক্ষ্যেই কি তৈরি হয়েছে এই নতুন সাবমেরিন?
বিশেষজ্ঞদের মতে প্রায় 120 মিটার দীর্ঘ এই সাবমেরিনের নকশা সম্পূর্ণ ভিন্ন। এটি পানির নিচে আরও দ্রুত চলতে পারবে, কম শব্দ করবে, আর শত্রুর সোনার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সম্ভাবনাও বেশি। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এটি পারমাণবিক শক্তি চালিত, অর্থাৎ দীর্ঘ সময় সমুদ্রের নিচ থেকে অভিযান চালাতে সক্ষম, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু আসল উদ্বেগ অন্য জায়গায়। বিশ্বের প্রায় 99% আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ চলে সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। ব্যাংকিং, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক ব্যবসাও সম্পূর্ণ নির্ভর করে এই কেবলগুলোর উপর। আর বিশ্লেষকদের আশঙ্কা, চীনের এই নতুন সাবমেরিন সেই অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করতে পারে। ভাবুন একবার, কোনো দেশ যদি গোপনে গুরুত্বপূর্ণ সমুদ্রতল কেবল বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হতে পারে আর্থিক লেনদেন, থেমে যেতে পারে সামরিক সমন্বয়। আর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে তাইওয়ান, কারণ দেশটি মাত্র কয়েক ডজন সমুদ্রতল কেবলের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ কিছু কেবল ক্ষতিগ্রস্ত হলেই তাইওয়ানের ডিজিটাল অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত সমীকরণ। কারণ যুক্তরাষ্ট্র বহু বছর ধরে জাপান, তাইওয়ান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত একটি নজরদারি নেটওয়ার্ক তৈরি করেছে, যার মাধ্যমে চীনা সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কিন্তু নতুন এই প্রযুক্তি যদি সত্যি কার্যকর হয়, তাহলে সেই নজরদারি ব্যবস্থার বড় অংশই অকার্যকর হয়ে যেতে পারে। আর সেটি এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ। এদিকে চীনও থেমে নেই। বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরের মধ্যে দেশটির সাবমেরিন বহর দ্রুত বাড়বে, আর একই সময়ে পুরনো সাবমেরিন অবসরের কারণে মার্কিন নৌবহরের সংখ্যা সাময়িকভাবে কমে যেতে পারে। ফলে দক্ষিণ চীন সাগরে শক্তির ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, চীনের এই নতুন সাবমেরিন কি শুধু প্রতিরক্ষার জন্য, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনার অংশ? আর যদি সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামো সত্যি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তাহলে আগামী সংঘাত কি আকাশে নয়, বরং সমুদ্রের অন্ধকার গভীরতায় নির্ধারিত হবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো কারো জানা নেই। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ চীন সাগরের নিচে নীরবে শুরু হয়ে গেছে নতুন এক ক্ষমতার খেলা। আর এই খেলার ফলাফল বদলে দিতে পারে পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র।